আচ্ছা, কয়েকদিন যাবত এমন কেন হচ্ছে বুঝলাম না। 1 বছর ধরে লাইভে ক্লাস নিচ্ছি, 1 বছর না, 7-8 মাস হয়ে গেছে লাইভে ক্লাস নিচ্ছি। এইরকম তো হয় না, মানে এই হঠাৎ করে কোনো কারণ ছাড়া নেটওয়ার্ক ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু আমারই কি এরকম হয় বুঝলাম না। 8 মাস যাবত গ্রুপে লাইভ ক্লাস নেই, মানে কোনো কারণ ছাড়া। মাঝে মধ্যে হয় যে এমবি শেষ, ওয়াইফাই চলে গেছে, কারেন্ট চলে গেছে, বাট এই প্রথম, মানে এই যে এই গত ম্যাট্রিক্স পড়াইতে গিয়েও 2বার এরকম হইলো, বহুপদীতেও এরকম হইলো, মানে কোনো কারণ ছাড়া। এই যে আমার এখানে এমবি ঠিক আছে, সবই ঠিক আছে, নেটওয়ার্ক ঠিক আছে, লিটারালি কোনো কারণ ছাড়া ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। মানে কি করা যায়? প্রতিদিনই ক্লাস টাইমে এমন হচ্ছে, ফেসবুকেরই প্রবলেম মেবি। আচ্ছা, সবারই এরকম হচ্ছে কি? মানে আমার এইদিকে কোনো প্রবলেম নাই, কোনো কারণ ছাড়াই। যে ম্যাট্রিক্স নির্ণায়কের দিন, প্রথম দিন তো আচ্ছা একজন কল দিচ্ছিল, এই জন্য প্রবলেম হচ্ছিল, বাট পরবর্তী যেদিন কেটে গেল লাইভ, কোনো কারণ ছাড়া কেটে গেছে। আজকের লাইভ কেটে গেছে কোনো কারণ ছাড়া। আমি বুঝতেছি না আমি কি করবো এখন, এইটার সমাধান কি? এইটার সমাধান কি? আমার অন্য ব্যাচগুলোতে যে আগে, যদিও এখন লাইভ ক্লাস শুধু এই ব্যাচেই, আমার প্রাইভেট ব্যাচ যেগুলো আছে 22 ব্যাচের, ওগুলো কমপ্লিট হয়ে গেছে। খুব শীঘ্রই আবার লাইভ ক্লাস আমার প্রাইভেট ব্যাচে শুরু হবে, বাট আমার প্রাইভেট ব্যাচে এখন কোনো লাইভ ক্লাস নাই, সব শেষ, কমপ্লিটেড। এইখানেই ক্লাস নিচ্ছি, জানি না ওইখানে নিলেও কি সেম হবে কিনা। এই জন্যে এইখানে লাইভ ক্লাস নিতে আসলেই প্রবলেম হচ্ছে। আই ডোন্ট নো কি হইলো। ওকে, ঠিক আছে, আবার শুরু করি। আবার শুরু করতেছি, দেখো। আবার শুরু করতেছি, দেখো। এই যে দুইটি মূলই ঋণাত্মক হলে, দুইটি মূলই যদি ঋণাত্মক হয়, তাহলে এ বি সি একই চিহ্ন বিশিষ্ট হবে। কেন একই চিহ্ন বিশিষ্ট হবে? হয় তিনটাই পজিটিভ হবে, নয়তো তিনটাই নেগেটিভ হবে। কেন? আমি ধরে নিলাম এই সমীকরণের দুইটা মূল, একটা মাইনাস আলফা, একটা মাইনাস বিটা, মানে দুইটা ঋণাত্মক। তাহলে মূল দুইটার যোগফল হবে মাইনাস আলফা মাইনাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর মূল দুইয়ের গুণফল হবে মাইনাস আলফা ইন্টু মাইনাস বিটা ইকুয়ালস টু সি বাই এ। তাহলে এখান থেকে খুব সহজেই দেখা যাইতেছে যে মাইনাস বি বাই এ এই ভ্যালুটা লেস দেন জিরো। এই যে মাইনাস বি বাই এ এই ভ্যালুটা কি হবে? লেস দেন জিরো হবে। লেস দেন জিরো কেন? মাইনাস আলফা মাইনাস বিটা দুইটা নেগেটিভ সংখ্যা যোগ বিয়োগ করলে, মানে বিয়োগ করলে এখানে আমরা এই যে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাইলে সেটা তো অবশ্যই লেস দেন জিরোই হবে। ধরো -5 -10 -15, ছোট শূন্য ছোট। আর এখানে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এইটা হয়ে যাবে। এই যে দেখো, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তার মানে সি বাই এ হবে গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন জিরো, এই যে দুইটা শর্ত, এই দুইটা শর্ত তখনই সত্য হবে, এই দুইটা কন্ডিশন তখনই সত্য হবে যখন হয় এ বি সি তিনটাই পজিটিভ, অথবা এ বি সি তিনটাই নেগেটিভ। এ বি এবং সি এই তিনটাই যদি পজিটিভ হয় তখনও এই দুইটা কন্ডিশন সত্য হবে, অথবা তিনটাই যদি নেগেটিভ হয় তখনও এই কন্ডিশন সত্য হবে। তুমি এনে বসায় দেখতে পারো, বসায়ে চেক করে দেখতে পারো, কোনো অসুবিধা নাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক পড়লাম। আমরা দ্বিঘাত সমীকরণে কি পড়লাম? মূল সহগ সম্পর্ক, মূল সহগ সম্পর্ক পড়লাম। এখন দেখব দ্বিঘাত সমীকরণের পৃথায়ক। এই পৃথায়ক থেকে এমসিকিউ কিন্তু প্রচুর আসে, পৃথায়ক থেকে এমসিকিউ প্রচুর আসে। এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এর ভ্যালু যখন আমরা বের করছিলাম x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এটা ছিল এই সমীকরণের সমাধান। এই সমাধানে রুট ওভারের মধ্যে যা থাকবে বি স্কয়ার মাইনাস 4ac, এই রুট ওভারের মধ্যে যা আছে সেটা নির্ধারণ করবে এই সমীকরণের মূলগুলার প্রকৃতি কেমন হবে। রুট ওভারের মধ্যে যা আছে সেটা ডিটারমাইন করবে এই সমীকরণের মূলগুলা দেখতে কেমন হবে। এই জন্যে এই জিনিসটাকে বলা হয় পৃথায়ক বা নিশ্চায়ক, পৃথায়ক বা নিশ্চায়ক বা ডিটারমিনেন্ট। এই জন্য এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল ডি দিয়ে, ক্যাপিটাল ডি দিয়ে এটাকে প্রকাশ করা হয়।
ক্যাপিটাল ডি দিয়ে। তো এখানে আমরা কন্ডিশনটা একটু লিখে রাখি, ডি যদি গ্রেটার দেন 0 হয়, কোনো একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে মূলদ্বয় হবে বাস্তব এবং অসমান। মূলদ্বয় হবে বাস্তব সংখ্যা এবং অসমান। যদি নিশ্চায়ক 0 হয়, তাহলে মূলদ্বয় হবে বাস্তব এবং সমান। মূলদ্বয় হবে বাস্তব এবং সমান। ও আরেকটা আছে, এবং বহুপদী রাশিটি হবে এবং বাস্তব এবং সমান, এবং বহুপদী রাশিটি পূর্ণবর্গ হবে, এবং রাশিটি মানে এই যে এটা হচ্ছে বহুপদী রাশিটা, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই রাশিটি পূর্ণবর্গ হবে। রাশিটি পূর্ণবর্গ হবে। এই পূর্ণবর্গ মানে বোঝো তো, পূর্ণবর্গ মানে অন্য একটা সংখ্যার বর্গ, যেমন 16, 25। 16 মানে হচ্ছে 4 স্কয়ার, 25 মানে 5 স্কয়ার, 36, 49, যে পূর্ণ সংখ্যাগুলো অন্য একটা পূর্ণ সংখ্যার বর্গ তাদেরকে বলা হয় পূর্ণবর্গ। তো ডি মানে নির্ণায়ক কেন, নিশ্চায়ক যদি 0 হয়, নিশ্চায়ক 0 হইলে মূলদ্বয় হবে বাস্তব সমান, মূল দুইটা সমান হবে, একটা মূল 5 হইলে আরেকটা হবে 5, এবং এই যে বহুপদী রাশিটি, সেই রাশিটি নিজে হবে পূর্ণবর্গ। রাশিটি নিজে হবে পূর্ণবর্গ। এরপরে সি, ডি যদি লেস দেন 0 হয়, ডি লেস দেন 0 হলে মূলদ্বয় হবে অবাস্তব মানে জটিল। অবাস্তব মানে হচ্ছে জটিল। অবাস্তব বা জটিল একই কথা, দুইটা লিখে রাখো, পরীক্ষায় এমসিকিউতে কোনটা দেয়। অবাস্তব যে কথা, জটিল একই কথা। অবাস্তব বা জটিল, অবাস্তব, জটিল এবং অসমান। এবং অসমান, সমান হবে শুধুমাত্র ডি ইকুয়ালস টু 0 হইলে। ডি ইকুয়ালস টু 0 হইলে তখনই মূলদ্বয় সমান হবে, আদারওয়াইজ সবসময় অসমানই হবে। এখন আরেকটা জিনিস এখানে লিখে রাখো, যে জটিল মূলগুলো সবসময় অনুবন্ধী আকারে আসে। এখানে একটু ব্র্যাকেট দিয়ে লিখে রাখো, অনুবন্ধী। জটিল মূলগুলো অনুবন্ধী আকারে থাকে। জটিল মূলগুলি অনুবন্ধী আকারে থাকে। একটু পরেই এক্সপ্লেন করতেছি, আরেকটা আগে লিখে দিই। জটিল মূলগুলি অনুবন্ধী আকারে থাকে। এরপরে হচ্ছে ডি যদি গ্রেটার অর ইকুয়াল 0 এবং ডি গ্রেটার অর এবং 0 এবং যদি ডি পূর্ণবর্গ হয়, এবং পূর্ণবর্গ হয়, এবং পূর্ণবর্গ হয়, মানে ডি এর মান 0 চেতে বড়। এই জিনিসটা অবশ্য না লিখলেও চলে, কারণ এটা রাশি যদি পূর্ণবর্গ হয়, রাশি না তো এখানে, সরি, এই নিশ্চায়কটা যদি পূর্ণবর্গ হয় চাইতে বড়ই হবে। তো যদি, আরে আবার কি ঝামেলা হইল, না ঠিক আছে, যদি ডি এর মান 0 চেয়ে বড় এবং পূর্ণবর্গ হয়, তাইলে মূলদ্বয় মূলদ হবে। মূলদ্বয় মূলদ হবে। মূলদ্বয় মূলদ হবে। মূলদ্বয় হবে মূলদ, আদারওয়াইজ মূলদ্বয় হবে অমূলদ। ডি যদি পূর্ণবর্গ হয়, নিশ্চায়ক পূর্ণবর্গ হইলে মূলদ্বয় মূলদ হবে, নয়তো অমূলদ হবে। ঠিক আছে, আশা করি বোঝাইতে পেরেছি। বোঝা গেল? এগুলা থেকে কিন্তু এমসিকিউ অনেক বেশি আসে পরীক্ষায়। একটা জিনিস, সেটা হচ্ছে জটিল মূলগুলা অনুবন্ধী আকারে থাকে। মানে কি, জটিল সংখ্যা মানে হচ্ছে যে এ প্লাস আই বি। জটিল সংখ্যা অধ্যায় যারা পড়ছো তারা জানো, যারা পড়ো নাই টেনশনে কোনো কারণ নাই। এ প্লাস আই বি, এটা হচ্ছে জটিল সংখ্যার ফরম্যাট, যেখানে আই এর মান হচ্ছে রুট ওভার অফ -1 বা আই স্কোয়ার সমান -1। আই স্কোয়ার সমান -1। তো একটা মূল যদি এইরকম হয়, ধরো কোনো একটা দ্বিঘাত সমীকরণের কোনো একটা মূল 3 + 4i, তাহলে আরেকটা মূল হবে 3 - 4i, কারণ অনুবন্ধী সংখ্যা। এই যে a প্লাস আইবি, এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে a - আইবি। a প্লাস আইবি একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা হচ্ছে a - আইবি। জাস্ট মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস,
মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। তাইলে কোনো একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি f3+4i হয়, দ্বিঘাতও হইতে পারে ত্রিঘাতও হইতে পারে, কোনো সমস্যা নাই, দ্বিঘাত ত্রিঘাত চতুর্ঘাত যাই হোক না কেন, একটা মূল যদি 3+4i হয় আর একটা অবশ্যই হবে 3-4i, অর্থাৎ জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় আসে। অনুবন্ধী মানে জোড়ায় জোড়ায়, জটিল মূল এইভাবে লিখে রাখতে পারো, জটিল মূলগুলি জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায় থাকে। অর্থাৎ কোনো একটা সমীকরণের জটিল মূল বা অবাস্তব মূল একটা হইতে পারে না, জটিল মূল একটা হইতে পারে না, অবশ্যই জোড়ায় জোড়ায় মিনিমাম দুইটা থাকবে, মিনিমাম দুইটা, একটা 3+4i হলে আর একটা -3-4i। একইভাবে অমূলদ মূলগুলাও জোড়ায় জোড়ায় আসে, একইভাবে অমূলদ মূলগুলিও অমূলদ মূলগুলিও জোড়ায় জোড়ায় আসে। অমূলদ মূল কিরকম? ধরো সমীকরণে একটা মূল হচ্ছে 2+3i, আর একটা হবে 2+√3, আর একটা হবে 2-√3। কোন সমীকরণের একটা মূল যদি অমূলদ হয় তাহলে সেখানে অবশ্যই আরো একটা অমূলদ মূল আছে, কারণ অমূলদ মূল এবং কি বলে জটিল মূল এরা জোড়ায় জোড়ায় আসে। অমূলদ মূলকে প্রকাশ করা এইভাবে লেখা হয়, ধরো a+√b, এইটা হচ্ছে অমূলদ মূলের ফরম্যাট। তো এইটা যদি একটা a+√b যদি একটা অমূলদ মূল হয় তাহলে আর একটা হবে অবশ্যই a-√b, আর একটা হবে a-√b, যেমন একটা 2+√3 হলে আর একটা 2-√3। এই টাইপটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতেও আসতে পারে, নর্মাল ভার্সিটিতেও আসতে পারে। যেহেতু এখন সব ইউনিভার্সিটিতেই প্রিলি হয়, রুয়েট চুয়েট কুয়েটেও এমসিকিউ, এবং সাথে বুয়েটেও প্রিলি হবে, এইবারও আশা করা যায় প্রিলি হবে, মানে এমসিকিউ পরীক্ষা হবে। কাজে এই জিনিসগুলো জানা খুবই জরুরি, খুবই জরুরি। তোমরা কি বুঝতে পারতেছো? মানুষজন তো কমে গেছে, লাইভ একবার কেটে গেলে মানুষ কমে যায়, মানুষ এখন অনেক কমে গেছে, জনগণ কমে গেছে। এখন গ্রাফগুলোও দেখাই দেয়, যদিও এমসিকিউতে গ্রাফ এই ধরনের আসে না, বাট কবে চইলা আসে কিছু তো বলা যায় না। ধরো একটা বহুপদী ফাংশন f(x), বহুপদী রাশিটা, এটা একটা দ্বিঘাত। আচ্ছা, আমরা দ্বিঘাত দিয়ে আলোচনা করতেছি। ধরো বহুপদী একটা দ্বিঘাত রাশি বা ফাংশন a² + bx + c, এটা ধরলাম ফাংশন অফ x। এই যে বহুপদী একটা দ্বিঘাত বহুপদী রাশি, এটাকে আমি ফাংশন অফ x ধরলাম। এখন এইটার গ্রাফ কেমন হবে? এটা গ্রাফ হবে দুই টাইপের, একটা a> 0 হইলে একরকম হবে, a<0 হইলে আরেক রকম হবে। a মানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের সহগ। দেখো এই যে x² মানে সর্বোচ্চ পাওয়ার, মানে ঘাতের সহগ a, এটা <0 হলে গ্রাফ হবে একরকম, <0 হলে গ্রাফ হবে আরেক রকম। মনে রাখো, <0 হলে গ্রাফ হবে ঊর্ধ্বমুখী, a> 0 হলে গ্রাফ হবে ঊর্ধ্বমুখী, গ্রাফ হবে ঊর্ধ্বমুখী, গ্রাফ পাওয়া যাবে। লিখো ঊর্ধ্বমুখী গ্রাফ পাওয়া যাবে। আর a<0 হলে নিম্নমুখী গ্রাফ পাওয়া যাবে, নিম্নমুখী গ্রাফ পাওয়া যাবে। ঊর্ধ্বমুখী গ্রাফ, নিম্নমুখী গ্রাফ। কারণ প্রথমে হচ্ছে d যদি <0 হয়, d যদি d যদি <0 হয় তাহলে মূল কয়টা পাওয়া যাবে মনে আছে? d <0 হলে মূল পাওয়া যাবে দুইটা, বাস্তব এবং অসমান। মনে আছে তো? বাস্তব এবং অসমান, বাস্তব এবং অসমান। d <0 হলে বাস্তব এবং অসমান। তো বাস্তব এবং অসমান, আচ্ছা এইখানে আঁকাই, দেখো বাস্তব এবং অসমান মানে হচ্ছে, ধরো এই যে x অক্ষ, এই যে y অক্ষ, গ্রাফটা হবে ঊর্ধ্বমুখী। বাস্তব মানে সে x অক্ষকে ছেদ করবে, বাস্তব মানে x অক্ষকে ছেদ করবে, এবং অসমান মানে দুইটা ভিন্ন ভিন্ন মান, দুইটা ভিন্ন ভিন্ন মানে এই যে ধরো এইরকম, এই যে দেখো এইখানে x অক্ষকে একবার ছেদ করবে, এটা একটা মান, ধরো এটা আলফা, এইখানে আরেকবার ছেদ করলো, ধরো এটা বিটা, দুইটা মান অসমান, দুইটা মান অসমান এবং বাস্তব। বাস্তব মানে হচ্ছে সে প্রকৃতপক্ষেই x অক্ষকে ছেদ করছে। তাহলে এই যে একটা মান আলফা, একটা মান বিটা, অসমান এবং ঊর্ধ্বমুখী। এই যে দেখো গ্রাফটা কোন মুখী? ঊর্ধ্বমুখী। এই দেখো ঊর্ধ্বমুখী গ্রাফ, এইটা ঊর্ধ্বমুখী গ্রাফ। এখন যদি d = 0 হইতো, যদি d = 0 হয় তাহলে হবে বাস্তব এবং সমান, মূলগুলা হবে
মূলগুলা হবে বাস্তব এবং সমান, এবং ঊর্ধ্বমুখী কিন্তু ঠিক থাকবে, কারণ আমরা টোটালগুলা এ গ্রেটার দেন 0 জন্য আগাই দিচ্ছি। তোমরা নতুন করে আরেকটা গ্রাফ আঁকাও, তোমরা নতুন করে আঁকাও, আমি এখানে আগাই দিচ্ছি। এইবার কি হবে, এইবার মূলদ্বয় হবে বাস্তব এবং সমান। তো সমান মানে কি, দুইটা মূল একই হবে, দুইটা মূল একই মানে গ্রাফটা হবে এই রকম, একটা বিন্দুতেই ছেদ করবে। এই যে এক্স অক্ষকে শুধুমাত্র একটা বিন্দুতেই ছেদ করবে, এখানে আলফা এবং বিটার মান সেম, একই মান। মূলদ্বয় হবে বাস্তব, এক্স অক্ষকে বাস্তবে সে ছেদ করবে বা টাচ করবে, এবং সেটা একটা পয়েন্টেই টাচ করবে, এবং অবশ্যই ঊর্ধ্বমুখী হবে। অবশ্যই কি হবে, ঊর্ধ্বমুখী হবে। এখন যদি ডি লেস দেন 0 হয় অবাস্তব, ডি লেস দেন 0 হইলে হবে অবাস্তব। মনে আছে তো, একটু আগেই দেখাই আসলাম। অবাস্তব মানে কি, সে এক্স অক্ষকে ছেদই করবে না। মানে আমরা যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিতেছি এগুলো তো বাস্তব অক্ষ। জটিল সংখ্যা যারা পড়ছো তোমরা জানো অবাস্তব অক্ষ কি, ওখানে আমি ওগুলা এখানে দেখাইতে যাচ্ছি না। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা আমরা ধরলাম বাস্তব অক্ষ। তো যখন ডি লেস দেন 0 হবে তখন মূলগুলো হবে অবাস্তব, অর্থাৎ এক্স অক্ষকে ছেদই করবে না, এক্স অক্ষকে বাস্তবে ছেদই করবে না, অর্থাৎ বাস্তব অক্ষকে সে ছেদই করবে না। ঊর্ধ্বমুখী দেখো, এই যে এ গ্রেটার দেন 0 হলে কিন্তু ঊর্ধ্বমুখী, এটা কিন্তু ঠিক, ঊর্ধ্বমুখী ফিক্সড, বাট এক্স অক্ষকে সে ছেদই করবে না, অর্থাৎ তার কোনো বাস্তব মান পাওয়া যাবে না, অবাস্তব মান থাকতে পারে। এখন সেম গ্রাফগুলা এ লেস দেন 0 হইলে কি হবে, এ লেস দেন 0 হইলে হবে ডি গ্রেটার দেন 0 হইলে এইরকম, বাকি সবই সেম থাকবে। এই যে নিম্নমুখী, বাকি সবই সেম থাকবে। ডি গ্রেটার দেন 0 হইলে হবে নিম্নমুখী, দুইটা আলাদা মান। তোমরা একটু আঁকাই রাখো, এ লেস দেন 0 হইলে গ্রাফ হবে নিম্নমুখী, দেখো নিচের দিকে। ডি গ্রেটার দেন 0 মানে মূল দুইটা বাস্তব এবং অসমান, ডি গ্রেটার দেন 0 মানে মূলদ্বয় বাস্তব এবং অসমান, দুইটা আলাদা আলাদা পয়েন্টে ছেদ করবে। ডি যদি ইকুয়ালস টু 0 হয়, ডি যদি ইকুয়ালস টু 0 হয় মূলদ্বয় হবে বাস্তব এবং সমান, একটা বিন্দুতেই ছেদ করবে। আরে এই যে মূলদ্বয় হবে বাস্তব এবং সমান, একটা বিন্দুতেই ছেদ করবে, এবং গ্রাফ অবশ্যই নিম্নমুখী হবে, গ্রাফ হবে নিম্নমুখী, এবং এক্স অক্ষকে শুধুমাত্র একটা বিন্দুতেই ছেদ করবে, কারণ এই ক্ষেত্রে মূল দুইটা হবে সেম, মূল দুইটা হবে সেম। আরেকটা কি, আরেকটা হচ্ছে ডি লেস দেন 0, ডি যদি শূন্য ছেদে ছোট হয় তাহলে মূল দুটো হয়ে যাবে অবাস্তব, এই যে নিম্নমুখী এইরকম, এক্স অক্ষকে ছেদই করবে না, এক্স অক্ষকে ছেদই করবে না। এগুলা দিয়ে কিন্তু এমসিকিউতে অপশন থাকতে পারে, এমসিকিউতে অপশন থাকতে পারে। এখন আমাকে বলো তো 4x স্কয়ার ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূল কি, 0, b 0,1, c 0,0, d কোনোটি নয়। কোনটা অ্যান্সার, কোনটা? এই সমীকরণের অ্যান্সার কোনটা, 4x স্কয়ার ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূল কোন দুইটা, বা মূলগুলা কি কি, এই সমীকরণের মূল কি কি? অ্যান্সার কি এ বি সি ডি, এইভাবে বলো। অ্যান্সার কি এ বি সি নাকি ডি? নাবিলা মুস্তারি, ভেরি গুড। মুসারাত হোসেন সামিদ, ভেরি গুড। মোহাম্মদ আজিজ, অ্যান্সার হচ্ছে এই যে সি, 0 0 0 0। কেন? 4x স্কয়ার ইকুয়াল টু 0 হলে x স্কয়ার ইকুয়াল টু 0। এটা কয় ঘাত বিশিষ্ট সমীকরণ? এই সমীকরণের ঘাত কত? ঘাত হচ্ছে 2। তাহলে এই সমীকরণের মূলও থাকবে 2টা। এটা তো আমি দেখেই বুঝতেছি এখানে x হবে 0, x বর্গমূল করে দিলে 0। তবে শুধু 0 না, 0 কয়বার আসবে? 2 বার। কেন? কারণ এই সমীকরণের d হচ্ছে 0। এই যে নিশ্চয়ক, নিশ্চয়কের মান 0, নিশ্চয়কের মান 0 হলে মূল দুইটা হয় সমান। তাহলে এখানে একটা মূল 0 হলে আরেকটাও 0। একটা সমীকরণের ঘাত 2 মানে এই সমীকরণে টোটাল 2টা মূল আছে, তো একটা 0 হইলে আরেকটাও হবে সমান, মূল দুইটা হবে সমান। নিশ্চয়ক 0 হইলে মূল দুইটা হয় সমান, অর্থাৎ দুইটা মূল হবে 0,0। শুধু 0 দিলে কিন্তু অর্ধেক নাম্বার পাইবা। যদি রিটার্নে আসে, মনে করো
যদিও এই ধরনের রিটেন কোথাও নাই, বাট এইরকম যদি অপশন থাকে, এটাও থাকলো এটাও থাকলো, অথবা শুধু এটা থাকলো, মনে করো যে এইরকম, দাঁড়াও, যদি এইরকম থাকে সি 0,2 এইরকম যদি থাকে, তাহলে উত্তর হবে কোনোটিই নয়, উত্তর হবে কোনোটিই নয়। কারণ এর মূল হবে দুইটা, শুধু জিরো অ্যান্সার না, মূল হবে 0,0। মনে রাখো এগুলা, তখন মনে রাখো এগুলা, সামান্য একটা জিনিস ভুল করলে কিন্তু বিপদ। ওকে, তো আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে মোটামুটি যা দরকার শিখে ফেলছি। আজকে ক্লাসে আমরা থিওরিগুলো আলোচনা করব, আগামী 2 ক্লাসে আমরা এই সপ্তাহের 3 ক্লাসে বহুপদী অধ্যায়টা শেষ করব। এই সপ্তাহের 3 ক্লাসে বহুপদী অধ্যায়টা শেষ করব। আজকে ক্লাসে বেসিক আলোচনা, আগামী 2 ক্লাসে ধুমাইয়া ম্যাথ করব, একদম বহুপদী অধ্যায়ের যত টাইপের ম্যাথ আছে আগামী 2 ক্লাসে সকল টাইপ কভার করে দিব। এবং তুমি নিজে অবশ্যই কেতাবউদ্দিন স্যারের বই থেকে সবগুলো ম্যাথ প্র্যাকটিস করবা। কেতাবউদ্দিন স্যারের বই থেকে বাসায় যখন প্র্যাকটিস করবা, শোনো অনেকেই কমেন্ট করো প্র্যাকটিস শিট, ওই শিট, এই শিট, শোনো আমি নিজেই বলি প্র্যাকটিস শিট মিট যাই আছে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য কেতাবউদ্দিন স্যারের বই আসলে উপরে আসলে আর কিছু নাই। তোমার যদি টার্গেট থাকে বুয়েটের চান্স পাওয়া, তুমি কেতাব স্যারের বই নাও, নতুন এডিশনটা কিনো, 2021 যেটা বেরোইছে, নিয়া বইটা সলভ করো। আমি ক্লাসে যা পড়াচ্ছি তা তোমার খাতায় নোট করো, নোট করে প্র্যাকটিস ম্যাকটিস এই হাবি জাবি যা আছে কিচ্ছু লাগবে না যদি কেতাব স্যার বই পড়ো। কেতাব স্যারের বই মানে হচ্ছে একাডেমিক যে কোনো বই প্লাস প্রশ্ন ব্যাংক। কেতাব স্যারের নতুন এডিশনের বইয়ে টোটাল প্রশ্ন ব্যাংক সহ ম্যাথ দেওয়া, মানে কেতাব স্যারের বই সলভ করে তুমি যদি প্রশ্ন ব্যাংক দেখো, তোমার কাছে মনে হবে ধুর এগুলো তো খুবই সোজা, এরকম মনে হবে। মানে কেতাব স্যারের বই হচ্ছে সকল টাইপের প্র্যাকটিস, মানে কেতাব স্যারের বই মানে হচ্ছে প্র্যাকটিস শিট, প্র্যাকটিস শিট প্লাস কোয়েশ্চন ব্যাংক প্লাস আরো এক্সট্রা ম্যাথ, এই তিনটার সম্মিলিত সেট হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই। কেতাব স্যারের বই পড়লে বা সবগুলা ম্যাথ কোনো একটা অধ্যায় যদি তুমি করো, তার এরপরে আর কোনো প্র্যাকটিস শিট করা লাগবে না, কোয়েশ্চেন ব্যাংকও সলভ করা লাগবে না। বাট যদিও কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, বাট কেতাব স্যারের বইয়ের মধ্যে কোয়েশ্চেন ব্যাংকের সবগুলা ম্যাথ ইনক্লুডেড, ইঞ্জিনিয়ারিং এর জন্য যা দরকার সব আছে। এক্সট্রা আরো তোমার প্র্যাকটিসের জন্য, অন্যদের চাইতে এগিয়ে থাকার জন্য যা দরকার তাও আছে। তুমি আজকে বা কালকের মধ্যে তোমার কাজ হইলো, যারা এখনো কিনো নাই, বাজারে গিয়া কেতাব স্যারের 21 সালের এডিশনের বইটা কিনে আনবা সলিউশন সহ, গিয়ে বলবা কেতাব স্যারের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সলিউশন সহ 4টা বই দেন, টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা বই 2টা সলিউশন। আইনা নিজে বইসা সারাদিন প্র্যাকটিস করবা, কোনো প্র্যাকটিস লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো কিছু লাগবে না। তবে আমি যেমনি পড়াচ্ছি সবগুলো টাইপ খাতায় তুলে রাখবা, পরীক্ষার আগে রিভিশন দিতে খুবই কাজে লাগবে। কেতাব স্যারের বই প্র্যাকটিস করবা, এবং কেতাব স্যারের বই প্র্যাকটিস করার পরে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক দেখবা, মানে আলাদা করে যদিও কোয়েশ্চেন ব্যাংকে খুব বেশি জিনিস পাবা না, বাট কেতাব স্যারের বই পড়ার পরে তুমি কোয়েশ্চেন ব্যাংকে যাবা। কোয়েশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক এবং ভার্সিটি দুইটাই কালেকশন রাখার চেষ্টা করবা। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ভার্সিটি প্রশ্ন ব্যাংক দুইটাই কালেকশনে রাখার চেষ্টা করবা। একটা চ্যাপ্টার আমি যেমনি পড়াচ্ছি ওইটা পড়ার পর কেতাব স্যারের বই সলভ করলা, কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। কোয়েশ্চেন ব্যাংকে গিয়ে দেখবা তোমার কাছে মনে হচ্ছে আরে এ তো খুবই সহজ, খুবই সামান্য জিনিস, এমনি চান্স পেয়ে যাবো, একটা কনফিডেন্স তোমার মধ্যে চলে আসবে। অনেকে বলো ভাই কেতাব স্যার ছাড়া আমি রূপন্তী পড়তাম, আমি অসীম কুমার সাহা পড়তাম, আমি সিস্টেম পড়তাম, এই ওগুলো বললে হবে না ভাই। হবে, সবগুলা বললেই হবে। তোমার যদি মনে হয় যে না তোমার প্রিপারেশন একাডেমিক লেভেল পর্যন্ত থাকলেই চলে, তাইলে ওগুলা বললেই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো, তোমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভাগা ভাগা স্টুডেন্টরা, তোমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে বাংলাদেশের টপ নচ স্টুডেন্টরা। তো তুমি যদি রূপন্তী পইরা বৈশা থাকো, তুমি যদি এসি আহমেদ পইরা বৈশা থাকো, তাইলে হবে? হবে না তো। বুঝতেছো বিষয়টা? বাংলাদেশ যখন জিম্বাবুয়ের সাথে খেলতে যায় তখন একটা বিষয়, যখন অস্ট্রেলিয়ার সাথে খেলতে যায় তখন বিষয় কিন্তু আলাদা, দুইটা একরকম না। তুমি টপ নচ ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য প্র্যাকটিস করতেছো, তোমাকে কিন্তু কেতাব স্যারের বই মানে বেস্ট আউট অফ বেস্টটাই তো সলভ করা উচিত, তাই না? তাই তো? আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কি বলতেছি। এই অনলাইনে পিডিএফ প্র্যাকটিস শিট, অমুক শিট তমুক শিট যাই দেই না কেন, কেতাব স্যারের বই যদি ভালো করে পড়ো,
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যে কোনো পরীক্ষায় তোমার সমস্যা হওয়ার চান্স খুবই কম। সমস্যা 2020 এডিশন হলে হবে, 2021-এ মানে গত বছরের প্রশ্নগুলো অ্যাড করে দিয়েছে। 19-20 সালের এডিশনের বইয়ে তো 19-20 সেশনের কোয়েশ্চেন ব্যাংকগুলো দেওয়া নাই, বাট 21 সালেরটাতে দিয়ে দিছে। এই জন্য নতুনটা থাকলে ভালো, বাট তোমার কাছে যদি প্রশ্ন ব্যাংকটা থাকে আলাদা করে উদ্ভাস হোক বা অন্য যে কোনো কোচিং সেন্টার বা যে কোনো পাবলিকেশনের হোক, প্রশ্ন ব্যাংক যদি থাকে তাহলে পুরান বই দিয়েও হবে, কোনো সমস্যা নেই। বাট নতুন বইয়ে একদম প্রশ্ন ব্যাংক সবই ধরো যে এনাফ আছে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যাব ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণের মূল সহগ বৈশিষ্ট্য বা সম্পর্ক। ত্রিঘাত সমীকরণ কেতাবুদ্দিন পড়ো, ইঞ্জিনিয়ারিং এর চান্স নিশ্চিত করো। হায়ার ম্যাথে বুয়েটে ধরো এইবারও যদি আগের বারের মতো পরীক্ষায় প্রশ্ন হয়, এবার ম্যাথ থেকে প্রশ্ন ছিল 14টা, নর্মালি থাকে 20টা, যখন 600 নম্বরে রিটেন হয় তখন থেকে 20টা, আর গতবার 400 নম্বরে রিটেন হয়েছে, ম্যাথ থেকে ছিল 14টা। তুমি যদি কেতাবুদ্দিন স্যারের বই থেকে ধরো শর্ট সিলেবাসে অ্যাডমিশন হওয়ার চান্স আপাতত বেশি, এখনো পর্যন্ত পাওয়া নিউজ অনুসারে শর্ট সিলেবাসে অ্যাডমিশন টেস্ট হওয়ার সম্ভাবনা বেশি। 8টা চ্যাপ্টার যদি কেতাবুদ্দিন স্যারের বইয়ের এই শর্ট সিলেবাসে যদি অ্যাডমিশন হয়, এবং অ্যাডমিশন কিন্তু শর্ট সিলেবাসে হওয়ার পসিবিলিটি খুবই বেশি, এটা বিশ্বাস রাখো, মোটামুটি খুবই বেশি আসলে। তো এই যে 8টা অধ্যায়, তো 8টা অধ্যায় যদি সিলেবাসে থেকে অ্যাডমিশন হয়, তাহলে গ্যারান্টি থাকো যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে, মনে করো সারা বাংলাদেশে 20,000 স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে, তাহলে অবশ্যই মিনিমাম 10,000 স্টুডেন্ট কেতাবুদ্দিন স্যারের এই 8টা অধ্যায় ফুল কমপ্লিট করে যাবে। ধরে রাখো কয়েকদিনের মধ্যে তো ডিসিশন একটা চলে আসবে। যখন বলে দিবে যে 8টা অধ্যায়ের উপরে পরীক্ষা, তখন সবাই এই লেভেলে প্র্যাকটিস করবে, বুঝতে পারতেছো? অর্ধেক হয়ে যাচ্ছে সিলেবাস, তখন কিন্তু এই 8টা অধ্যায় কেতাব স্যারের বইয়ের সব ম্যাথ করে চলে আসছে, এরকম স্টুডেন্টই থাকবে মিনিমাম 8 থেকে 10,000। তা তুমি যদি পিছায় থাকো, তো তুমি অন্য যে বই পড়ো না কেন বা যেটাই পড়ো না কেন, এখনো পর্যন্ত ইঞ্জিনিয়ারিং কোচিং এর জন্য কেতাব স্যারের বইটাই আমরা বেস্ট ধরি বা আমাদের কাছে যেটা মনে হয়, তো তুমি কেন পিছায় থাকবা? তুমি যদি নতুন বই কিনেও পড়া শুরু করো, অ্যাডমিশন শর্ট সিলেবাসে হওয়ার পসিবিলিটি যেহেতু আছে, 8টা অধ্যায় এখনো তো নতুন করে সব শেষ করে ফেলতে পারবা। এবং এখনো পর্যন্ত ডাক্তার দীপুমণি যা বলছেন, আমার মনে হইতেছে শর্ট সিলেবাসে এই পরীক্ষাটা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমারও ওই টপ নোচ প্রিপারেশনটাই নিতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। কেতাবুদ্দিন উপরে ভাই হায়ার ম্যাথের জন্য, হায়ার ম্যাথে ভালো করার জন্য যে কোনো ভর্তি পরীক্ষায় কেতাবুদ্দিন স্যার প্রশ্ন ব্যাংক এনাফ। আমার কাছে না পড়লেও চলবে, আমি যা পড়াইতেছি এগুলা কিচ্ছু না পড়লেও চলবে। কেতাবুদ্দিন পুরাটা পড়ো, 8টা অধ্যায় সব পড়ো, সব পড়ো, সব পড়ো, তারপরে কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। তোমার কাছে মনে হবে যে কোয়েশ্চেন ব্যাংক এতক্ষণ তুমি মিচেল স্টার্কের বলে ব্যাটিং করতেছিলা, এখন মনে করো তোমার সামনে বল করতেছে আবুল হাসান, বাংলাদেশের আবুল হাসান। বুঝতেছো অবস্থা? এইরকম হবে, এইরকম অবস্থা হবে। এখন দেখো ত্রিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। ত্রিঘাত সমীকরণের মূল সহগ বৈশিষ্ট্য। একচলক বিশিষ্ট, আমাদের একচলক বিশিষ্ট সমীকরণই আছে। একটা ত্রিঘাত সমীকরণ লিখলাম, ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0। এটা একটা ত্রিঘাত সমীকরণ। দেখো x এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3, x এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3, ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0। ধরলাম এই সমীকরণে 3টা মূল, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা গামা, সিরিয়াল ওয়াইজ ধরি, একটা আলফা, একটা বিটা, একটা হচ্ছে গামা। এই যে সমীকরণটা, একটা ত্রিঘাত সমীকরণে কয়টা মূল থাকবে? 3টা মূল থাকবে। তো আমি ধরলাম এই ত্রিঘাত সমীকরণের 3টা মূল আলফা, বিটা, গামা, এই 3টা মূলের কি বের করতে হবে? মূল সহগ বৈশিষ্ট্য। সহগ মানে হচ্ছে এই যে ABCD। তো প্রথমে 3টা মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা হবে। তুমি মনে মনে এখানে চিহ্ন দিয়ে রাখবা, মনে মনে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এভাবে চলতে থাকবে। মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, তারপরে আলফা বিটা, বিটা গামা প্লাস গামা আলফা, এরপরে সি বাই এ, এটাও প্লাস এটাও প্লাস, সি বাই এ, এরপরে আলফা বিটা গামা, ডি বাই এ, ডি এর সামনে মাইনাস,
মাইনাস ডি বাই এ। দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে বি বাই এ, বি এর সামনে আছে মাইনাস, মাইনাস বি বাই এ। আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা, এটা হবে সি বাই এ, সি ও পজিটিভ এ ও পজিটিভ, তাহলে সি বাই এ সিম্পলি পজিটিভ। আলফা বিটা গামা হবে ডি বাই এ, তবে ডি এর সামনে চিহ্ন হচ্ছে নেগেটিভ, এই জন্য মাইনাস ডি বাই এ। এখন এই যে আলফা বিটা গামা তিনটার যোগফল, এটাকে সামেশন অফ আলফা দিয়েও প্রকাশ করা হয়। সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা মানে হচ্ছে আলফা এর মতো বাকি যে রাশিগুলো আছে সেগুলোর যোগফল। সুন্দর করে লিখি আলফাটা, মানে সামেশনটা এইভাবে লিখে, হ্যাঁ এই যে সামেশন অফ আলফা। আলফা হচ্ছে এই সমীকরণে একটা মূল, তো সামেশন অফ আলফা মিন করতেছে এই সমীকরণে যতগুলো মূল আছে সবগুলোর যোগফল। সামেশন মানে তো যোগফল, সামেশন অফ আলফা। আর এইটাকে প্রকাশ করা হয় সামেশন অফ আলফা বিটা দিয়ে। সামেশন অফ আলফা বিটা মানে হচ্ছে এই সমীকরণের যতগুলো মূল আছে সেই মূলগুলোর মধ্যে যে কোনো দুইটা মূল গুণ করতে হবে, তারপরে সেগুলোকে যোগ করতে হবে। যে কোনো দুইটা মূল গুণ করে তারপর সেগুলো যোগ করতে হবে। তো এইরকম ঘটনা কয়টা হইতে পারে? তিনটা হইতে পারে, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। আর এইটাকে কিছু বলে না, কারণ এটা তো যোগফল না। সামেশন মানে হচ্ছে যোগফল, তো আলফা বিটা গামা এটা তো আর যোগফল না, এখানে কোনো কিছু বলে টলেন না। তাহলে এটা ত্রিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক হচ্ছে এগুলা, এগুলা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণের মূল সহগ বৈশিষ্ট্য। ঠিক আছে, এখন চলো চতুর্ঘাত সমীকরণে যাই। চতুর্ঘাত পরীক্ষায় দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত এই যে কোনোটাই পরীক্ষায় আসতে পারে। চতুর্ঘাত সমীকরণের মূল সহগ বৈশিষ্ট্য। চতুর্ঘাত সমীকরণের মূল সহগ বৈশিষ্ট্য: এ এক্স টু দি পাওয়ার 4 বি এক্স কিউব সি এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ই ইকুয়ালস টু 0। দেখো মনে মনে চিহ্ন দিয়ে রাখি, প্লাস নিচে লিখি মাইনাস প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। দেখো আগেটা লেখা হয়েছে সবার, আশা করি আগেটা সবার লেখা হয়েছে। চতুর্ঘাত সমীকরণ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই, প্লাস মাইনাস প্লাস, এভাবে মনে মনে রেখে লিখবা। ধরলাম এই সমীকরণে চারটা মূল, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা, একটা হচ্ছে ডেল্টা। আলফা বিটা গামা ডেল্টা, তো প্রথমে কি করব? এই চারটা যোগ করে দিব, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, যোগফল হবে বি বাই এ। বি বাই এ, বি এর সামনে মাইনাস আছে, বি এর সামনে আছে এই যে মাইনাস, তাহলে হবে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এরপরে কি হবে? এরপরে হবে দুইটা করে মূল গুণ করে যোগ করব, আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা, বিটা গামা, বিটা ডেল্টা, আরে বিটা ডেল্টা প্লাস গামা ডেল্টা। এই যে দুইটা করে মূল গুণ করে যোগ করবো, এরকম হইতে পারে 6টা। দুইটা করে মূল গুণ করে যোগ করবো, এরকম কয়টা হইতে পারে? 6টা হইতে পারে। ওকে, দেখো আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা, বিটা গামা, গামা বিটা ডেল্টা, গামা আলফা, শেষ। সরি মানে গামা ডেল্টা, এরকম 6টা হইতে পারে। এটা কি হবে? এইটা হবে সি বাই এ, সি ও প্লাস এ ও প্লাস, সি বাই এ। এটা হবে সি বাই এ। দেখো এই যে সি ও প্লাস এ ও প্লাস। এখন এইখানে কিন্তু আরো একটা জিনিস আসবে, কি? এখানে তো মূল 4টা, কয়টা মূল? 4টা মূল, তো দুইটা করে মূল গুণ হয়ে যোগ হইতে পারে। একইভাবে 3টা করে মূলত গুণ হয়ে যোগ হইতে পারে, 3টা করে মূলত গুণ হয়ে যোগ হইতে পারে। কিভাবে? ধরো 3টা মূল আলফা বিটা গামা, আলফা বিটা গামা গুণ করলাম, যোগ করে দিলাম। এরপরে আলফা বিটা ডেল্টা গুণ করে যোগ করে দিলাম। তারপরে বিটা গামা ডেল্টা গুণ করে যোগ করে দিলাম। এরপর কি বাকি আছে? আলফা। আচ্ছা আলফাটা আগে লিখি, আলফা ডেল্টা গামা। এরপরে কি বাকি? বিটা গামা ডেল্টা। এই যে এই 4টা হইতে পারে। 3টা করে মূল যদি আমি গুণ করে যোগ করে দিই, 4টা হইতে পারে, আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, আলফা গামা ডেল্টা, বিটা গামা ডেল্টা। এই 3টা করে মূল গুণ করে যোগ করলে হবে ডি বাই এ। ডি এর সামনে আছে মাইনাস, মাইনাস ডি বাই এ। এই দেখো প্লাস মাইনাস, ডি এর সামনে আছে এ। এরপরে সিম্পলি 4টা মূলের গুণফল, আলফা বিটা গামা ডেল্টা, 4টা মূলের গুণফল হবে ই বাই এ, ইও পজিটিভ এও পজিটিভ, ই বাই এ, ইও পজিটিভ এও পজিটিভ। দেখো
সিম্পলি চারটা মূলের গুণফল হবে ই ডিভাইডেড বাই এ, দুইটাই পজিটিভ। এখন এই যে মূলগুলার যোগফল এটাকে বলা হয় সামেশন অফ আলফা, একটু আগে দেখাই আসছি। চারটা মূল আছে, সবগুলা মূলকে সিম্পলি মূলগুলাকে যোগ করতে হবে। সামেশন মানে মূলগুলাকে যোগ, আলফা মানে একটা মূল, তো এরকম বাকি যে মূলগুলো আছে সবগুলাকে যোগ করাকে বলে সামেশন অফ আলফা। সামেশন অফ এটা হচ্ছে সামেশন অফ আলফা বিটা, এটা হচ্ছে সামেশন অফ আলফা বিটা গামা, রাইট? আর এটাকে কিছু বলে না, কারণ এটা তো সামেশন না, এটা তো যোগফল না, এটা তো যোগফল না। তো এটা হচ্ছে সামেশন অফ আলফা, এটা হচ্ছে সামেশন অফ আলফা বিটা, এটা হচ্ছে সামেশন অফ আলফা বিটা গামা, আলফা বিটা গামা। ঠিক আছে, এই সূত্রগুলা মনে রাখতে হবে। এক্সামটা আর একটা সেট আজকে রাতে নিন। এই আর এক সেট তো আমি প্রশ্ন বানাই নাই, প্রশ্ন শুধু একটা সেটই বানানো আছে। ম্যাট্রিক্স নির্ণায়কের বহুপদী 2 সেট বানাইছি। কেন, তুমি পরীক্ষা যখন খুশি তখন দিতে পারবা তো। আরেক যে পরীক্ষাটা আছে ওটাই তুমি এখন ঢুকে দেও, নিজে টাইম ম্যানেজ করে ঘড়ি দেখে পরীক্ষা দিবা, সমস্যা কি? পরীক্ষা দেওয়ার সাথে সাথেই তো তুমি দেখতে পারবা কত পাইছো, কোনটা ভুল হয়েছে। ম্যাট্রিক্স নির্ণায়কের আমি একটা এক্সামই মানে গুগল ফর্ম, প্রশ্ন লেখা আছে বাট গুগল ফর্ম বানানো নাই। আচ্ছা ম্যাট্রিক্স নির্ণায়কের আরেকটা পরীক্ষা নিব না, সমস্যা নাই, সমস্যা নাই, আগে এগুলো দেখো, হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই, আগে যেগুলো লিখতেছি এগুলো লিখো। ওকে, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ শিখে ফেললাম, ত্রিঘাত সমীকরণ শিখে ফেললাম, চতুর্ঘাত সমীকরণ শিখে ফেললাম। কি শিখছি? তাদের মূল সহগ বৈশিষ্ট্য মানে মূল সহগ সম্পর্ক, মূল সহগ বৈশিষ্ট্য বা এটাকে বলা হয় মূল সহগ সম্পর্ক। আমরা দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক শিখছি, ত্রিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক শিখলাম, এইবার চতুর্ঘাত সমীকরণেরও মূল সহগ সম্পর্ক শিখলাম। এখন কি দেখবে? এখন হচ্ছে মূল থেকে সমীকরণ গঠন, মূল থেকে সমীকরণ গঠন, মূল থেকে সমীকরণ গঠন, মূল থেকে সমীকরণ গঠন। ধরো একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। একটা দ্বিঘাত সমীকরণের কয়টা মূল থাকে? একটা দ্বিঘাত সমীকরণের মূল থাকে দুইটা। তো একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি আলফা বিটা গামা হয়, সেই সমীকরণটা কি হবে? লিখো, আলফা বিটা মূল বিশিষ্ট, আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, বা দ্বিঘাত সমীকরণটি হবে, দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইন্টু 0। ত্রিঘাতেরটাও দেখায় দিই, যদিও এদিকে শুধু দ্বিঘাতেরটাই আসে। আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণটি হবে, ত্রিঘাত সমীকরণটি হবে এক্স স্কয়ার এক্স কিউব ত্রিঘাত মুখে আইসা কি একটা পোকা পড়ে গেছে। দেখো, ত্রিঘাত সমীকরণ শুরু হবে এক্স কিউব দিয়ে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কয়ার প্লাস, এই যে এইভাবে কিন্তু সিরিয়াল থাকবে, এই যে এইভাবে প্লাস মাইনাস, মনে আছে তো? প্লাস মাইনাস এখানে হবে ওই যে বলে ছিল আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এক্স মাইনাস, এই যে প্লাস মাইনাস প্লাস, এটা হবে মাইনাস আলফা বিটা গামা ইকুয়ালস টু 0, মাইনাস আলফা বিটা গামা ইকুয়ালস টু 0। এক্স কিউব ত্রিঘাত সমীকরণ এক্স কিউব দিয়ে শুরু হবে, তারপরে মূল তিনটার যোগফল, এটা হবে এক্স স্কয়ারের সহগ, দুইটা করে মূল গুণ করে যোগ করছিলাম না, মনে আছে তো? দুইটা করে মূল গুণ করে যোগ করছিলাম, এটা হবে এক্স এর সহগ। আর ধ্রুবপদটা হবে সিম্পলি তিনটা মূলের গুণফল, ধ্রুবপদটা হবে সিম্পলি তিনটা মূলের গুণফল। ঠিক আছে,
ধ্রুবপদটা হবে সিম্পলি তিনটা মূলের গুণফল। ওকে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের ক্লাসের একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ক্লাস কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। এখন দেখব সমীকরণ 2। ধরো দুইটা সমীকরণ এই টাইপটাও দেখাই দিই। ধরো a1x স্কয়ার প্লাস b1x প্লাস c1 ইকুয়ালস টু 0, a2x স্কয়ার প্লাস b2x প্লাস c2 ইকুয়ালস টু 0। এই যে দুইটা দ্বিঘাত সমীকরণ, এই দুইটা দ্বিঘাত সমীকরণের কয়টা মূল থাকবে? দুইটা মূল থাকবে। a1x স্কয়ার প্লাস b1x প্লাস c1 একটা সমীকরণ, a2x স্কয়ার প্লাস b2x প্লাস c2 ইকুয়ালস টু 0 আরেকটা সমীকরণ। এই সমীকরণের দুইটা মূলই যদি সেম হয়, দুটি মূলই সাধারণ হলে, সাধারণ হওয়ার শর্ত, দুইটি মূলই সাধারণ হওয়ার শর্ত, অর্থাৎ এই সমীকরণের মূল যা, ধরো এই সমীকরণের মূল যদি 2,3 হয়, এই সমীকরণের মূল হবে 2,3। এইরকম হওয়ার শর্ত হচ্ছে a1/a2 সমান b1/b2 সমান c1/c2 হইতে হবে। a1/a2 সমান b1/b2 সমান c1/c2 হবে। a1/a2 প্লাস b1/b2 প্লাস c1/c2 হবে। ঠিক আছে। এখন একটি মূল সাধারণ হওয়ার শর্ত কি? যে কোনো একটি মূল, যে কোনো একটি মূল সাধারণ হওয়ার শর্ত, সাধারণ হওয়ার শর্ত। ধরো এই সমীকরণের মূল হচ্ছে 2,5, এই সমীকরণের মূল হচ্ছে 5,7, অর্থাৎ একটা মূল কমন। 2,5 5,7 মানে 5 হচ্ছে কমন। তো এই দুইটা সমীকরণের আরেকবার ভাইয়া, এই আরেকবার কি বুঝবো এটা খালি লিখে রাখো। এই যে একটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ, দুইটাই দ্বিঘাত সমীকরণ। এই দুইটা সমীকরণের মূল দুইটাই যদি সেম হয়, দুইটা মূলই সাধারণ, মানে এই সমীকরণের মূল দুইটা যা, এই সমীকরণের মূল দুইটা তাই, সেম মূল, তাহলে শর্ত হচ্ছে x স্কয়ারের সহগ দুইটার অনুপাত, x এর সহগ দুইটার অনুপাত এবং ধ্রুবপদ দুইটার অনুপাত সবগুলো সমান হবে। a1/a2 সমান b1/b2 সমান c1/c2 হবে। x স্কয়ারের সহগ দুইটার অনুপাত, x এর সহগ দুইটার অনুপাত এবং ধ্রুবক দুইটার অনুপাত কি হবে? সমান হবে। এখানে না বোঝার কি আছে? এই কমেন্ট কই? যে বুঝতে পারো না, আশা করি এখন বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এটা তো সরল রেখা, অধ্যায়ের সূত্র। হ্যাঁ, একটা সরল রেখার মতোই, সরল রেখার মতোই। এখন দেখো, এখন যেটা করব সেটা হচ্ছে, ওখানে ছিল দুইটি সমীকরণ একই সরল রেখা হওয়ার শর্ত। দুইটা সমীকরণ একই সরল রেখা হবে যখন এই যে এরকম হইতো। তো এগুলো তো সরল রেখার সমীকরণ না, সরল রেখার সমীকরণে তো পাওয়ার 1 থাকবে। এখন যে কোনো একটি মূল সাধারণ হওয়ার শর্ত কি? একটি মূল সাধারণ মানে কি? ধরো এই সমীকরণে একটা মূল, দুইটা মূল 2,5, এই সমীকরণে দুইটা মূল 5,7। দেখো একটা মূল সাধারণ, একটা মূল সাধারণ। একটা মূল সাধারণ হওয়ার শর্ত হচ্ছে বজ্র গুণন সূত্র, ডিরেক্ট বজ্র গুণন সূত্র বসাই দিবা, ডিরেক্ট বজ্র গুণন সূত্র বসাই দেবো। এটা স্কয়ার। প্রথমে a1b2 মাইনাস a2b1 ইন্টু b1c2 মাইনাস b2c1, a1b2, এই যে a1b2 মাইনাস a2b1 ইন্টু, মাঝখানে কিন্তু গুণ চিহ্ন, b1c2 মাইনাস b2c1 ইকুয়ালস টু প্রথম দুইটা শেষ দুইটা a1c2 মাইনাস a2c1, এই a2c1 হোল স্কয়ার শেষ। এইটা মনে রাখলে বজ্রগুণন যখন ইউজ করতে হবে ডিরেক্ট করে ফেলবা, ডিরেক্ট বসাই দেবা, শেষ। পরীক্ষায় দেখবা আগামী ক্লাসেই করাবো, আগামী ক্লাসে ম্যাথ করাবো। দুইটা সমীকরণের যে কোনো একটা মূল সাধারণ হওয়ার শর্ত হচ্ছে ডিরেক্ট বজ্রগুণন করে ফেলবা। এই যে a1b2 মাইনাস a2b1 ইন্টু b1c2 মাইনাস b2c1 ইকুয়ালস টু প্রথম দুইটা এবং শেষ দুইটা a1c2 মাইনাস a2c1 হোল স্কয়ার। এই জিনিসটাকে এভাবে লেখা যায়। ধরো a1b2 মাইনাস a2b1, a1b2 মাইনাস a2b1
B1C2 মাইনাস B2C1 ইকুয়ালস টু, এই জিনিসটাকে চাইলে এভাবে লেখা যাবে A2C1 মাইনাস A1C2 হোল স্কোয়ার। কেননা আমরা জানি A মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, বি মাইনাস এ হোল স্কোয়ার একই কথা। এ মাইনাস বি কে হোল স্কোয়ার করা যে কথা, বি মাইনাস এ কে হোল স্কোয়ার করা একই কথা। কাজে এখানে A1C2 মাইনাস A2C1 যে কথা, আমরা যেহেতু স্কোয়ার করতেছি, তো A1C2 মাইনাস A2C1 হোল স্কোয়ার যে কথা, তুমি যদি দ্বিতীয়টাকে আগে লিখো A2C1 মাইনাস A1C2 লিখো, কথা একই, কথা একই। মানে এটা দিয়ে কিন্তু রিটেন মতো করে ফেলা যাবে। এটা দিয়ে ওই যে বজ্র গুণন সূত্র একবারে বসাই দিবা। নর্মালি আমরা বজ্র গুণন সূত্র বসাই তারপরে করি, ডিরেক্ট বসাই দিবা, কোনো সমস্যা নেই, ডিরেক্ট বসাই দিবা, কোনো সমস্যা নাই। তাহলে আজকে একটু ম্যাথটা স্টার্ট করি নাকি? আজকে শুধু থিওরি পড়াইলাম, একটা ম্যাথও করাই দেই, দাঁড়াও। শুধু থিওরি পড়াই দিলাম, একটা ম্যাথও করে ফেলি আজকে ক্লাসে। আগামী 2 ক্লাসে মঙ্গল এবং বৃহস্পতিবারে বহুপদী অধ্যায়ের যত টাইপের ম্যাথ আছে সব টাইপই কভার করব। বাট তোমার কাজ হচ্ছে আগামী ক্লাসটা করার আগে আজকে ক্লাসে যেই সূত্রগুলো পড়াইছি, সূত্রগুলো একটা খাতায় তো নোট করছোই, সেটা অবশ্যই চোখ বুলাই আসবা। আগামী ক্লাসের আগে আজকে ক্লাসে যে সূত্রগুলো পড়াইছি সবগুলা সূত্র তুমি রিভিশন দিয়ে মাথায় নিয়ে আসবা, তাইলে সবগুলা ম্যাথ তুমি সুন্দর মতো বুঝতে পারবা, সুন্দর মতো বুঝতে পারবা। চলো আজকে টাইপ 1টা কভার করে ফেলি। এই রে, কলমেরও কালি শেষ হয়ে যেতেছে। টাইপ 1 কভার করে ফেলি। ওকে চলো, টাইপ 1, কে এর মান কত হলে, কে এর মান কত হলে কে প্লাস 1x স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 3x প্লাস 2k প্লাস 3 রাশিটি পূর্ণবর্গ হবে। দেখি কে আগে অ্যান্সার বলতে পারে। রাশিটি পূর্ণবর্গ হবে, কে আগে অ্যান্সার বলতে পারে? এটা আসছে বুয়েট 12-13, বুয়েট 12-13 0809। কে এর মান কত হলে এই রাশিটি পূর্ণবর্গ হবে? একটা রাশি তখনই পূর্ণবর্গ হয় যখন তার নিশ্চয়কের মান 0 হয়। যখন একটা রাশির নিশ্চয়কের মান মানে দ্বিঘাত রাশি, এটা তো একটা দ্বিঘাত সমীকরণ তাই না, মানে দ্বিঘাত সমীকরণ না তো, দ্বিঘাত রাশি। এই দ্বিঘাত বহুপদী রাশিটির পূর্ণবর্গ হবে যদি তার নিশ্চয়কের মান 0 হয়। বলো অ্যান্সার কত দেখি, কে আগে অ্যান্সার দিতে পারে? যে আগে একদম পারফেক্ট সঠিক অ্যান্সার দিবে তার জন্য থাকবে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে পরিবেশ বন্ধু গাছ মহামূল্যবান বই, এবং আমার স্পন্সর হিসাবে নাকি বলে পরিবেশ বন্ধু গাছ মহামূল্যবান বই, এবং সাথে থাকবে অভিনন্দন, সাথে থাকবে অভি ভাইয়ের অভিনন্দন, সাথে থাকবে অভি ভাইয়ের অভিনন্দন। এই যে সঠিক অ্যান্সার পেয়ে গেছি, এই কমেন্ট কই, সঠিক অ্যান্সার তো পেয়ে গেছিলাম, কমেন্ট কই গেল? রিমা জান্নাতুল, ভেরি গুড। রিমা জান্নাতুল, তুমি হচ্ছে আজকের পরিবেশ বন্ধু গাছ কেয়ার গিফট সামগ্রী এবং অভিভাইয়ের অভিনন্দনের বিজয়ী। 3, -2, ভেরি গুড রিমা জান্নাতুল, ভেরি গুড। 3 - 2, অভিজিৎ দাস, ভেরি গুড অভিজিৎ দাস, ঠিক আছে। আফসানা শারমিন, মৌমিতা, ওকে ঠিক আছে ঠিক আছে। এটা অ্যান্সার হবে 3, -2। কেমনে? বি স্কোয়ার মাইনাস 4ac = 0 বসাই দাও। এনে বি এর জায়গায় কি আছে? এনে বি এর জায়গায় আছে এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে বি, এটা স্কোয়ার, মানে এটাকে স্কোয়ার করলে 4 ইন্টু কে প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কে প্লাস 1 ইন্টু সি মানে হচ্ছে ধ্রুবক 2k প্লাস 3 ইকুয়ালস টু 0। দেখো বি স্কোয়ার, এই যে এটা হচ্ছে বি, 2k প্লাস 3 হোল স্কোয়ার মানে 2 × 4 k প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 4ac, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, সি হচ্ছে ধ্রুবকটা, ধ্রুবক মানে এখানে যা খুশি থাকুক, এক্স ব্যতীত যা আছে এই যে এখানে, এটা হচ্ছে এক্স এর সহগ বি, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এ, আর সাথে ধ্রুবক পদ যা থাকবে টোটালটাই হচ্ছে সি। বসাই দাও, এখান থেকে ক্যালকুলেশন করবা, কে এর মান আসবে এর থেকে 3, -2, ক্যালকুলেশন করলে কে এর মান আসবে 3, -2। আরও একটা ম্যাথ দিব, এইটা যে পারবে সেও পাবে কেয়া কসমেটিক্সের লিমিটেডের সৌজন্যে মহামূল্যবান বই, পরিবেশ বন্ধু গাছ এবং অভিভাইয়ের অভিনন্দন। ঠিক আছে,
কে এর মান কত হলে, কে এর মান কত হলে 3k প্লাস 1 x স্কয়ার প্লাস 11 প্লাস কে ইন্টু এক্স। কেউ আবার 2 নাম্বারই কইরা উত্তর বই থেকে আবার সলিউশন থেকে দেখে বলে দিও না, এগুলো তো সব বইয়েই আছে। এই রাশিটির মূলদ্বয় জটিল হবে, এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে, সমীকরণের মূলদ্বয় জটিল হবে। কে এর মান কত হইলে 3k প্লাস 1 x স্কয়ার প্লাস 11 প্লাস কে ইন্টু এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে। বলো বলো দেখি, বলো দেখি। আগেরটা সঠিক অ্যান্সার দিছে জারা ফাইরুজ, মাহফুজ আনাম নিলয়, সুনন্দা চৌধুরী, শিল্পী সরকার, সজীব ইসলাম, আরাফাত সিদ্দিকী, ইশরাক হোসেন। আপাতত মশার কয়েল দরকার, মশার কয়েল গিফট সামগ্রী দেওয়া যায়। বিটলার দল, এক একজন কি কমেন্ট যে করে, এই সমস্ত কমেন্ট বা এইরকম ভালো ভালো মিম যারা বানায়, এই যে অনেক সুন্দর সুন্দর মিম, তারপরে যে ট্রল ভিডিও, এই ধরনের ফানি কমেন্ট, এদেরকে মাঝে মধ্যে পুরস্কৃত করা দরকার। একটা কমেন্ট করে এত হাসতে হাসতে শেষ। ভেরি গুড রিমা জান্নাতুল, ভেরি গুড সিয়াম হায়দার, ভেরি গুড, ভেরি গুড রিমা জান্নাতুল, ডাবল পুরস্কার রিমা জান্নাতুল, ভেরি গুড। আজকে তুমি খুবই ভালো পারফর্ম করেছো, অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন তোমাকে। অ্যান্সার হচ্ছে 1 লেস দেন কে লেস দেন 85। যারা বলতেছো 1,85, 1,85 হবে না তো, এটা একটা রেঞ্জ আসবে, এটা একটা সীমা, মানে রেঞ্জ আসবে। এক্স্যাক্টলি 1 বা এক্স্যাক্টলি 85 তো হবে না। যারা 1,85 দিচ্ছ, তোমরা যদি এক্স্যাক্টলি কে সমান 1 বা কে সমান 85 বের করে থাকো, তাহলে তোমাদের এটা ভুল হয়েছে। মূলদ্বয় জটিল কখন হয়? মূলদ্বয় জটিল হওয়ার শর্ত কি মনে আছে? মূলদ্বয় জটিল হওয়ার শর্ত হচ্ছে ডিটারমিনেন্ট লেস দেন 0, ডিটারমিনেন্ট লেস দেন 0, মানে বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0। তাহলে এখানে দেখো, এখানে বি এর জায়গায় কি আছে? বি এর জায়গায় আছে এক্স এর সহগ, মানে 11 প্লাস কে, 11 প্লাস কে হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ, এ মানে হচ্ছে এক্স স্কয়ারের সহগ, 3k প্লাস 1 সি, সি মানে হচ্ছে ধ্রুবক, ইন্টু 9 লেস দেন 0। দেখো বি স্কয়ার মাইনাস 4ac, বি মানে হচ্ছে এক্স এর সহগ, এ মানে হচ্ছে এক্স স্কয়ারের সহগ, সি মানে হচ্ছে 9। তো এটা তুই ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে কে স্কয়ার মাইনাস 86k প্লাস 85 ইকুয়ালস টু 0। এটা স্কয়ারটা করবা, গুণটা করবা, একটু তো পারবা। গুণ করলে আসবে কে স্কয়ার মাইনাস 86k প্লাস 85 ইকুয়ালস টু 0। এটাকে মিডল ফ্যাক্টর করো, এটাকে মিডল ফ্যাক্টর করলে হবে কে মাইনাস 85, এই আমিও তো ভুল করে ফেলছি, ইকুয়ালস টু 0 কোথা থেকে দিলাম? এই যে যারা লেস দেন না দিয়ে ইকুয়ালস টু দিয়ে দিছ, তাদেরটাই ভুল হয়েছে মেবি। ওকে, আমিও সেই পথেই পা বাড়াই দিছিলাম। এটাকে মিডল ফ্যাক্টর করলে হবে কে মাইনাস 85 ইন্টু কে মাইনাস 1 লেস দেন 0, কে মাইনাস 85 ইন্টু কে মাইনাস 1 লেস দেন 0। তো এইটা কখন সত্যি হবে? এই দুইটা নেগেটিভ কখন হবে? 99 যে এরকম পড়ছিল না, 99 তো এরকম পড়ছিলা, একটা 85 একটা 1, ধরো এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 85। এই 1 থেকে 85 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে এই টোটাল জিনিসটা হবে নেগেটিভ, এই রেঞ্জের মধ্যে টোটাল এই ভ্যালুটা হবে লেস দেন 0। এই 1 থেকে 85 এর মধ্যে, বাকি সবগুলোর জন্য হবে না। এগুলো হচ্ছে যে 9 10-এ সংখ্যা রেখা এঁকে শিখছিলাম, মনে আছে তো? সমীকরণ সমাধান শিখছিলে, যে অসমতা সমাধান শিখছিলা। এই 1 থেকে 85 এর মধ্যে তুমি যদি নেও, তাইলে এখানে হয় কখন লেস দেন 0 হবে? লেস দেন 0 মানে হচ্ছে একটা নেগেটিভ একটা পজিটিভ। এই যে এই দুইটার মধ্যে ধরো এইটা নেগেটিভ এইটা পজিটিভ, প্লাসে মাইনাসে মাইনাস লেস দেন 0, অথবা হইতে পারে এইটা পজিটিভ এইটা নেগেটিভ। এই দুইটা কন্ডিশনে যে কোনো একটা কন্ডিশন যখন সত্য হবে, অর্থাৎ কে মাইনাস 85 এবং কে মাইনাস 1, দুইটার মধ্যে একটা যখন পজিটিভ হবে একটা যখন নেগেটিভ হবে, তখন এই দুইটার গুণফল হবে নেগেটিভ, প্লাসে মাইনাসেও মাইনাস, মাইনাসে প্লাসেও মাইনাস, তখন এই দুইটা হবে লেস দেন 0। এবং এই দুইটা, এই কন্ডিশনটা মাইনে চলবে শুধুমাত্র 1 থেকে 85-র মধ্যে, 1 থেকে 85-র মধ্যে।
চেক করে দেখো, এটা চেক করে দেখো, এই কন্ডিশনটা হবে 1 থেকে 85-র মধ্যে। এই যে এই দুইটা চেক এখানে করে দেখো, শেষ। বোঝা গেছে? শেষ। ভাইয়া কেতাবউদ্দিন থেকে বুয়েটে 20টাই আসে না, 20টা কখনোই কমন পড়বে না। এই শোনো, বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন 20টাই কমন পড়বে বা কেতাবউদ্দিন স্যারের বই থেকে আসবে জিনিসটা তা না। কারণ প্রতি বছরই নতুন নতুন কিছু প্রশ্ন স্যাররা বানাই দেন যেগুলো কোনো বইয়েই থাকে না। বাট এরকম না যে সেগুলো অনেক কঠিন ম্যাথ, সহজ ম্যাথই আসেন, কিন্তু বানায় এটা নিয়ে একটু সুন্দর সুন্দর ম্যাথ দেন যেগুলো সচরাচর বই থাকে না। বাট কেতাব স্যারের বইয়ের সবগুলো ম্যাথ, ধরো 8টা অধ্যায়, আমি প্রথমে শর্ট সিলেবাস কেন্দ্রিকই পড়াচ্ছি, শর্ট সিলেবাস নিয়ে কথা বলি। কেতাব স্যারের বইয়ের শর্ট সিলেবাসে 8টা অধ্যায়ের সবগুলো ম্যাথ যদি পড়া থাকে এবং সাথে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ভার্সিটি প্রশ্ন ব্যাংক, কেতাব স্যারের বই, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ভার্সিটি প্রশ্ন ব্যাংক যদি পড়া থাকে, তাইলে যেই ম্যাথগুলাই পরীক্ষায় আসুক না কেন, তুমি যদি ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারো, মোটামুটি 20টা প্রশ্ন যদি বুয়েটের হায়ার ম্যাথ থেকে থাকে, 17টা 18টা তুমি পাইবা। 17টা বা 18টা মোটামুটি পারা যাবে। পড়লেই যে পারবা তাও না, কারণ পরীক্ষার হলে টেম্পারামেন্ট ধরে রাখাটা অনেক টাফ, অনেক ভালো একটা প্রেশার কাজ করে, তখন অনেক জানা জিনিসও ভুল হয়ে যায়। বাট পড়া থাকলে 8টা অধ্যায় কেতাব স্যারের বইয়ের সবগুলো টাইপ এবং ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, তাহলে ধরা যায় যে মোটামুটি 20টার মধ্যে 17টা 18টা তুমি মোটামুটি ওই টাইপের মধ্যে কমন পেয়ে যাবা এবং 18টা অ্যান্সার করার মতো ক্যাপাবিলিটি তোমার থাকবে। কারণ তুমি কয়টা অ্যান্সার করে আসতে পারবা? 20টা থেকে 20টা তুমি অ্যান্সার করে ফেলতে পারবা বুয়েট ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ম্যাথে। এই সময়ই তো তুমি পাবা না, অত সময়ই তো পাওয়া যায় না। আমাদের সময় যখন 60টা প্রশ্ন থাকতো, 50টার বেশি অ্যান্সার করার মানে, কারো যদি 60টার মধ্যে 60টাও কমন পড়ে, তাও কি সে 60টা অ্যান্সার করতে পারবে? 50টা 52টা অ্যান্সার করে তো থেমে যাওয়া লাগে। যারা বুয়েটে আমাদের বন্ধুরা যারা 100-র মধ্যে পজিশন, ওদেরকে কেউ জিজ্ঞাসা করলে বলে 50টা অ্যান্সার করছি 51টা, পরে 50-51 যাদের পজিশন 100-র মধ্যে ছিল, 50-50 মানে এরকম 48-49-50, 48-49-50, এর বেশি অ্যান্সার করার সময়ই তো পাওয়া যায় না। বুঝতে পারতেছো? ওকে, ঠিক আছে ঠিক আছে। যে ট্রিপল এর মধ্যে আনকমন যেগুলা, হ্যাঁ ঠিক, ওখান থেকেও কিছু তুলে দেয়, বাট মানে ওখান থেকে তো তুমি দিলে আর কমন ফেলতে পারো না, কমন ফেললে তো টাফ। বাট তুমি যদি কেতাবউদ্দিন স্যারের বই সবগুলো টাইপ পড়ো, তাইলে ম্যাথ বানাইয়া দেখ, যে ট্রিপল থেকে দেখ, যে থেকে খুশি যা দেখ, ওগুলাও তোমার টাইপের মধ্যেই পড়বে, টেনশন করার কোনো কারণ নাই। বুঝতেছো? তুমি যদি আবুল হাসানের ফুল টাচ বলে 4 মারতে পারো, তাইলে মিচেল স্টার্কের ফুল টাচ বলো 4 মারার একটা সম্ভাবনা তো থাকবে না। এই উদাহরণটা তো আসলে খাটলো না। কেতাবউদ্দিন স্যারের বই আবুল হাসান না, আরো অনেক বেশি না, এটা উদাহরণ ক্যান্সেল। কেতাবউদ্দিন স্যারের বই পড়া থাকলে কনফিডেন্স গ্রো করবে যে একটা অধ্যায়, ধরো ম্যাট্রিক্স নির্ণায়ক তো সবচেয়ে ইজি অধ্যায়, এটা কেতাবউদ্দিন স্যারের বই পড়ো না পড়ো সবগুলো টাইপ মোটামুটি করা থাকলে এমনি কভার হয়ে যায়। বাট ম্যাট্রিক্স নির্ণায়ক ছাড়া বাকি যে 7টা অধ্যায়, ম্যাট্রিক্স নির্ণায়ক সহই ধরো, ম্যাট্রিক্স নির্ণায়ক সহ মনে করো বহুপদী অধ্যায়ে কেতাব স্যারের বইয়ে যত টাইপের ম্যাথ আছে বা যতগুলো ম্যাথ আছে সবগুলো যদি তুমি করো, তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স চলে আসবে। সেঞ্চুরি করার পরে বীরেন্দর সেহওয়াগের ব্যাটিং দেখছো? সেঞ্চুরি না মানে টেস্টে উঠা এমন পিটাইতো মনে হইতেছে সে ক্রিকেট বল না ফুটবল পিটাইতেছে। তো তুমি যখন কেতাবউদ্দিন স্যারের বই সলভ করবা, তোমার কাছেও মনে হবে যে ওই যে বীরেন্দর সেহওয়াগের কনফিডেন্স তোমার কাছে চলে আসছে। উল্টা পাল্টা মারবা 6-4 খালি, সে সেঞ্চুরি করতো টেস্ট ম্যাচে ব্যাটে বল কি বলে বলের ব্যাটের রানের চাইতে তার বল লাগতো কম, 300, তার 3টা ট্রিপল সেঞ্চুরি আছে, 3টা ট্রিপল সেঞ্চুরিতেই 300 করছে 250 বলের চাইতেও কম বলে, ইফ আই এম নট রং, 250 বল লাগে নাই 300 করতে। এইরকম কনফিডেন্স তুমিও পাবা যখন একটা অধ্যায়ে তুমি কেতাব স্যারের বইটা সলভ করে কুয়েশ্চন ব্যাংকে যাবা, গিয়ে দেখবা আরে আমি তো সবই পারতেছি, তখন নিজে নিজে তুমি একটা খুশি হয়ে যাবে, একটা আনন্দ চলে আসবে তোমার মধ্যে যে না আমি পড়লে পারবো, আমি যদি পড়ি তাহলে আসলেই ভর্তি পরীক্ষায় আমি ম্যাথগুলো করে আসতে পারবো, আমার চান্স হয়তো হয়ে যাবে। ওই কনফিডেন্সটা অনেক বুস্ট আপ করবে তোমাকে। ঠিক আছে, দিন শেষে কনফিডেন্স ম্যাটার্স, অবশ্যই সেই কনফিডেন্সটা পাওয়ার জন্যই তো বেশি প্র্যাকটিস করতে হবে, তাই না? কনফিডেন্স তো কিনতে পাওয়া যায় না, কনফিডেন্স যদি বাজারে কিনতে পাওয়া যাইতো, বসুন্ধরা সিটিতে কিনতে পাওয়া যাইতো, তাহলে কবে আমি গিয়ে কিনে নিয়ে চলে আসতাম, তোমার আগে আমি চলে যেতাম সকালবেলা ঘুম থেকে উঠে। বুঝতেছো? তো কনফিডেন্স তো কিনতে পাওয়া যায় না, ওটা প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করতে হয়। যত প্র্যাকটিস করবা তোমার কনফিডেন্স তত বুস্ট আপ হবে। বোঝাইতে পারছি? ওকে, ঠিক আছে ভাইয়া। 40টার মধ্যে কতগুলো আনসার করতে হবে? যদি 40টা রিটার্ন থাকে, মানে এইবার বুয়েটে নর্মালি আমাদের 60টার সময়
43, 44, 45টা, মানে আমাদের সময় এরকম ছিল যে 600-র মধ্যে 380 থেকে 400 পাইলেই চান্স হয়ে যেত মোটামুটি। বাট এইবার যেহেতু 40টা, তোমার টার্গেট থাকবে 35+। শোনো, টার্গেট কখনো কম রাখবে না। তুমি টার্গেট করো যে 40টার মধ্যে আমি 36টা অ্যান্সার করবো। তোমার, আমি ধরো পরীক্ষায় 60টার মধ্যে অ্যান্সার করছিলাম 43টার মতো বা 44টার মতো। হাতের লেখা, শোনো আমি আবার বলি, তোমার যদি হাতের লেখা স্লো হয়, বুয়েটে যদি চান্স পেয়ে যাও, হাতের লেখাও একটু ভালো ম্যাটার করে। হাতের লেখা স্লো হইলে মনে করো যে আমার যে হাতের লেখা ছিল আগে, ওই সময়ে 43টার জায়গায় আরো 46-47টা আনসার করা যেত, আরো কয়েকটা পারতাম, হলে টাইমই পাই নাই। তো হাতের লেখা একটু ফাস্ট করতে হবে রিটেনে চান্স পাওয়ার জন্য, এবং জানা জিনিস ভুল করা যাবে না। আর টার্গেট থাকবে যত বেশি অ্যান্সার করা যায়। এটা তো মনে করো যে আমি তোমাকে বললাম 40টার মধ্যে 30টা হলি এনাফ, এটা মানে এনাফ বলতে কোনো কথা আছে? যত বেশি সম্ভব। তুমি যদি একটা ম্যাথ 3 মিনিটে করতে পারো, আরো বেশি প্র্যাকটিস করে চেষ্টা করো 2.5 মিনিটে করার, সময় বাঁচানোর, যত বেশি পারা যায় তত ভালো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এইখানেই শেষ করতেছি। বহুপদী অধ্যায়ের আজকের ক্লাসে আমরা টাইপ 1 দেখাইলাম, বাট এটা আসলে খুবই সহজ টাইপ। বহুপদীতে টোটাল 13টা বা 14টার মতো টাইপ আছে। আগামী 2 ক্লাসে আমরা সবগুলা ম্যাথ মানে সবগুলো টাইপ কভার করেই পড়াবো। এবং আমার ক্লাসে আমি এমনভাবে টাইপগুলো কভার করে দিব যেন অ্যাটলিস্ট কেতাবউদ্দিন স্যারের বই উল্টায়ে তুমি যখন সমাধান নিয়ে করতে বসবা, কেতাবউদ্দিন স্যারের বইয়ের সাথে অবশ্যই সলিউশনটা কিনবা, নাইলে অর্ধেক ম্যাথ দেখে তুমি হতাশ হয়ে যাইবা। আমি এমনভাবে টাইপগুলো কভার করে দিব যেন অ্যাটলিস্ট সলিউশন দেখে দেখে নিজেও সবগুলো ম্যাথ প্র্যাকটিস করতে পারো। বোঝা গেল? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস মঙ্গলবারে দেখা হবে। টাটা, বাই বাই।